বিয়ের ৭ বছর পর সংসারটা ভেঙে গেল আমার। ঠিক কতটুকু পুরুষত্বে তৃপ্তি দিতে পারলে নিজের বউকে সুখী করা যায় জানি না। তবে এটুকুই শুধু জানি, আমার পুরুষত্বের খোঁচা দিয়েই নিপা আমাকে ডিভোর্স দেয়। নিপা হয়তো জানতো পুরুষদের আঘাত করার জন্য এটাই সবচেয়ে ভয়ানক অস্ত্র, আর তার ব্যবহার সে সঠিকভাবেই করেছিল। যদি এটা ছিল তার অজুহাত, কিন্তু ডিভোর্সের কারণ ছিল ভিন্ন। নিজেদের পছন্দে বিয়ে হয়েছিল আমাদের। এক মেয়ের বাবা আমি। বিয়ের ৭ম বিবাহ বার্ষিকী ধুমধাম করে পালন করেছিলাম আমরা। সেটার রেশ কাটাতে না কাটাতেই নিপা আমার হাতে ডিভোর্স লেটার ধরিয়ে দিয়েছিল। বড় মেয়েটার বয়স ৫ বছর। আজকাল ওর দিকে তাকাতে আমার ভয় হয়। মনে হয় বাবা হিসাবে পারব কি ওকে সামলে নিতে, মানুষের মতো মানুষ করে তুলতে। মাঝে মাঝে ওর মাকে দেখার জন্য বায়না ধরে, বলে মা কোথায়, এখনো আসছে না কেন। নিপা সেদিন সবকিছু গুছিয়ে চলে যাচ্ছে। মেয়েটা ভেবেছিল তার মা কাজে যাচ্ছে, কাজ শেষ করেই বাসায় ফিরবে। যাই হোক, প্রথমে আমি চাকরি করতাম একটা এনজিওতে। বেতন খুব বেশি না হলেও স্বামী স্ত্রী টোনাটুনির সংসার বেশ ভালোই চলছিল। বিয়ের আগে আমরা যেসব জায়গায় মধুর সময় কাটাইতাম, বিয়ের পরও প্রতি ছুটির দিনে সেসব জায়গায় ঘুরতে যেতাম, আর রাতে ডিনার করে বাসায় ফিরতাম। বিয়ের ২ বছরের মাথায় আমাদের ভালোবাসার ফসল জেরিন পৃথিবীর মুখ দেখে আমাদের দায়িত্ব যেন তখন আরও বেড়ে যায়। কিন্তু তার কিছুদিনের মধ্যেই আইনি জটিলতার আমাদের প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে যায়। ঢাকা শহরে ৪ মাস চাকরি ছাড়া ছিলাম। মাঝে মাঝে মেয়েটাকে খাওয়ানোর জন্য দুধ কেনার টাকাও ছিল না। তারপর এক বন্ধুর সহায়তায় অন্য এক প্রাইভেট কোম্পানিতে চাকরি পাই। স্যালারি ছিল ২০,০০০। বাসা ভাড়া, সংসার, বাচ্চার খরচ, মাছের অর্ধেক যেতেই কিছু থাকতো না। বাধ্য হয়ে একটা কম ভাড়ায় বাসা নিলাম। তবুও সংসার চালাতে হিমশিম খেতে হতো। একদিন নিপা হুট করেই বলল, দেখো নিয়াজ, এভাবে তো চলছে না। আমি যদি একটা চাকরি নেই, আরো ভালোভাবে চলতে পারবো। কথাটা হেসে উড়িয়ে দিলাম। জেরিনকে পায়ের উপর বসিয়ে দোল দোল খেলা খেলছি। তখন নিপা আমার পাশে এসে বসলো। আমি চাকরি করব, তোমার কি কোনো সমস্যা? কথাটা শেষ করে নিপা আমার দিকে নির্লিপ্ত দৃষ্টিতে উত্তরের অপেক্ষায় তাকিয়ে আছে। চোখ মুখ শক্ত করে বললাম, তুমি চাকরি পাবে কোথায়? পেলেও জেরিনকে দেখবে কে? কথা শেষ হতেই দেখি নিপার চোখ মুখ খুশিতে চকচক করে ওঠে। আমাকে অবাক করে দিয়ে বলল, চাকরির ব্যবস্থা একটা হয়েছে। আমার বান্ধবী রুমানা যে প্রাইভেট হসপিটালে রিসিপশনে কাজ করে, সেখানে একটা পোস্ট খালি হয়েছে। আমাকে বলেছে আমি রাজি থাকলে সে ব্যবস্থা করে দিতে পারবে। কথা শেষ হতেই ধমক দিয়ে বললাম, এসব চিন্তা মাথা থেকে ঝেড়ে বাদ দাও। বাচ্চাটা বড় হচ্ছে, এখন সব সময় তোমাকে ওর প্রয়োজন। ভালোবেসে বিয়ে করার এই এক জ্বালা। কিছু বলা যায় না, শাসনও করা যায় না। করলেও মুখ ফুলে অভিমান করে বসে থাকে। নিপার ক্ষেত্রেও তাই হলো। খাওয়া দাওয়া, এমনকি আমার সাথে কথা বলাও বন্ধ করে দিল। অতঃপর নিপার সব শর্ত মেনে নিলাম। বয়স্ক একটা কাজের মহিলা রাখা হলো জেরিনকে দেখাশোনা করার জন্য। নিপা সকালে যেত, বিকেলে ফিরে আসতো। চাকরির মাস খানেক পরেই দামি একটা ফোন কিনে। মাঝে মাঝে পার্লারে যেত। আমি শুধু অবাক হয়ে দেখতাম, মাত্র ১০,০০০ টাকার স্যালারি তাকে কেমন করে আত্মবিশ্বাসী করে তুলেছে। দামি দামি শাড়ি, নানান জিনিসপত্র কিনে আনতো। ভেবে পেতাম না এত কম টাকায় কিভাবে সম্ভব। অফডেতেও বাসা থেকে বেরিয়ে যেত, বলতো কাজের চাপ আছে, যেতে হবে। একদিন তার পিছনেই হঠাৎ চোখের আড়াল হয়ে যায়। দ্রুত ছুটে গেলাম ওর হসপিটালে। ওরা জানালো অফডেতে ওর ডিউটি নেই। সেদিন রাত ৯টা নিপা বাসায় আসলো। গলার স্বর যতটা পারা যায় সংকাত করে জিজ্ঞেস করলাম, কোথায় ছিলে সারাদিন? কেন অফিসে? ওরা যে বলল ছুটির দিনে তোমার কোনো ডিউটি নেই। নিপা চিৎকার করে বলল, তুমি কি আমায় সন্দেহ করো? নিপার গলার আওয়াজ শুনে মেয়েটা জেগে উঠেছে। নিপাকে দেখি খুশি গলায় চেঁচিয়ে ডেকে বলল, আম্মু। রাতে খাওয়া দাওয়া শেষে মেয়েটা যখন ঘুমিয়ে যায়, তখন আবার জিজ্ঞেস করলাম, সত্যি করে বলো কোথায় ছিলে? সে আস্তে করে বলল, রুমানাদের বাসায় গিয়েছিলাম। জানি মিথ্যে বলেছে, তবু সে রাতে আর কিছু বলেনি। ভালোবেসে বিয়ে করার পরও
যে আবার নতুন করে প্রেম করা যায়, নিপাকে না দেখলে হয়তো বিশ্বাস করতাম না। একদিন সকালে নিপা ওয়াশরুমে ঢুকে ভুলে তার ফোন লক করে যায়নি। আমি সাথে সাথেই ফোনটা হাতে নিই। প্রথমেই মেসেঞ্জারে ঢুকি, একটা আইডি থেকে ক্রমাগত মেসেজ আসছে। বাবু সোনা, ভেবি মেসেজ রিপ্লাই দিচ্ছ না কেন? উপরের মেসেজগুলো দেখে বুঝলাম এই লোকটা আমার বউয়ের প্রেমিক। ওয়াশরুম থেকে বের হয়েই নিপা চিৎকার করে বলল, অন্যরায় ফোন হাত দাও কেন? বিদ্রূপের একটা হাসি দিয়ে বললাম, ইস্তিহাক চৌধুরীকে। ভেবেছিলাম কথা শুনে চুপছে যাবে, কিন্তু চোখ অন্যদিকে ঘুরিয়ে জবাব দিল, আমার বস। ও আচ্ছা, বস বুঝি তার কর্মচারীকে বাবু সোনা বলে ডাকে। এবার সে কথার জবাব দিচ্ছে না, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। রাগ নিয়ন্ত্রণ না করতে পেরে আচমকা একটা চর বসিয়ে দিলাম। তার কিছুক্ষণ পর নিপা ব্যাগ গুছিয়ে জেরিনকে সাথে নিয়ে বের হয়ে গেল। আমার শ্বশুর শাশুড়ি ঢাকাতেই থাকেন, জানি সেখানেই গিয়ে উঠবে। 2 ঘন্টা পর শাশুড়িকে ফোন দিয়ে জানালাম সে সেখানেই আছে। পরদিন নিপাকে আনতে গেলাম, আমাকে দেখি শাশুড়ির মুখটা কালো হয়ে গেল। ড্রয়িং রুমে জেরিনকে গল্প করছি, কিন্তু নিপা তখনও আমার সামনে একবারও আসেনি। বেশ কিছুক্ষণ পর শাশুড়ি নাস্তা নিয়ে রুমে ঢুকে, সাথে নিপার বড় ভাবি। শাশুড়ি গভীর মুখে বলল, বাবা একটা কথা বলি, কিছু মনে করবা না তো? আমি অভয় দিয়েই তিনি বলতে শুরু করলেন, দেখো বাবা, তোমার সমস্যার জন্য আমার মেয়েটার জীবন তো এভাবে নষ্ট হতে পারে না। তুমি ভালো একজন ডাক্তার দেখাও। উনি কি নিয়ে কথা বলছেন কিছুই বুঝতে পারছিলাম না। পোকার মতো প্রশ্ন করলাম, মানে কি বলছেন মা এসব? আমি কি জন্য ডাক্তার দেখাবো? তখনই নিপার ভাবি আমতা আমতা করে বলল, যদিও এসব লজ্জার কথা, কিন্তু অভিভাবক হিসেবে আমাদের একটা দায়িত্ব আছে, একটা সমাধানেও আসতে হবে। নিপা কাল বলল, তোমার নাকি ফিজিক্যালি সমস্যা আছে, এজন্য তোমার সাথে সে সংসার করতে চাইছে না। কথা শুনে লজ্জায় মুখ তুলে তাকাতে পারছিলাম না। ভাবছিলাম নিপা কিভাবে পারলো আমার সাথে এমন নোংরা খেলা খেলতে। অনেকক্ষণ পর আস্তে করে বললাম, যদি সম্মতি দেন নিপাকে নিয়ে যেতে চাই। রাতে নিপাকে নিয়ে বাসায় ফিরলাম, ওই বিষয়ে কোনো কথাই বলিনি, কারণ ওই দিন পরেই আমাদের বিবাহ বার্ষিকী ছিল। অফিস থেকে 2 দিন ছুটি নিলাম, নিপাকে সাথে নিয়ে ঘুরলাম ফিরলাম, রাতে বাসায় ফিরে বেশ কাটালাম। নিপার হাসি মুখ দেখে মনে হয়েছিল এবার বুঝি সে পরিবর্তন হবে। রাতে অফিস থেকে ফিরতেই সে বলেছে, তোমার সাথে আমার সংসার করা সম্ভব না। কেন সম্ভব না? দেখো, এত কিছু বলতে পারবো না। ও আচ্ছা, ইমতিয়াজ লোকটা বুঝি আমার চেয়ে অনেক বেশি আদর করে তোমাকে। একদম বাজে কথা বলবে না। নিজের মা ভাবির কাছে স্বামীর নামে কুৎসা রটানো বুঝি ভালো কথা? নিপা এবার কথার উত্তর না দিয়েই ভিতরে চলে গেল। আমি পরদিন ইমতিয়াজ চৌধুরীর সম্পর্কে খোঁজ খবর নিলাম। লোকটা সেই হসপিটালের ম্যানেজার। ঢাকায় নিজস্ব ফ্ল্যাট আছে। প্রথম বিয়ে টেকেনি, ডিভোর্স। আমি যে শাড়ি কাপড় চোপড়গুলো কিনে দিয়েছিলাম সেগুলো রেখে নিপা ব্যাগ গোছাতে থাকে। হঠাৎ জেরিন এসে বলল, আম্মু আমার নতুন জামাগুলো কোথায়? সেগুলো নিচ্ছ না কেন? নিপা কথার উত্তর দেয়নি। আমি মেয়েটাকে কোলে নিয়ে পাশের রুমে গেলাম। ভেজা চোখে বললাম, তোমার আম্মু কাজে যাচ্ছে, তাই তোমাকে নিচ্ছে না। নিপা চলে যাওয়ার কিছুক্ষণ পর শাশুড়িকে কল দিলাম। সবকিছু খুলে বলার পর তিনি হাস্যকরভাবে বললেন, তুমি আমার মেয়ের সাথে প্রেম না করলে ওকে আরো ভালো জায়গায় বিয়ে দিতে পারতাম। এখন তোমার সমস্যার জন্য সে থাকতে চাইছে না। আমি করব কি বলো? সেদিন শাশুড়ির কথা শুনে বুঝলাম মা মেয়ে মুদ্রার এপিঠ ওপিঠ। এজন্য হয়তো মুরব্বীরা বলে বিয়ের আগে কনের মা সম্পর্কে খোঁজ খবর নিতে, আচার ব্যবহার কেমন তা জানতে। নিপা চলে যাওয়ার 2 দিন পর গ্রামের বাড়ি থেকে নিজের মাকে নিয়ে আসলাম। মা নিজেই জেরিনকে দেখাশোনা করে। প্রতিদিন মা আমাকে চাপ দেয় আরেকটা বিয়ে করার জন্য। একদিন মা বললেন, যে মেয়ে তালাকের 5 দিন পরেই বিয়ে করতে পারে, তুই কেন পারবি না? এভাবে বসে আসিস কেন? চুপ থাকি, কিছুই বলি না। প্রতিদিন জেরিনকে সাথে নিয়ে ঘুমাই। মেয়েটা আমার হাতে মাথা রেখে ঘুমায়। তখন মেয়েটার মুখের দিকে চেয়ে ভাবি, আমি বিয়ে করলে জেরিন হয়তো মা পাবে, কিন্তু একজন সৎ মা সব সময় পাবে অন্যর মেয়েকে নিজের মেয়ের মতো আপন করে নিতে। অফিসে ছিলাম, বাসায় মালিক ফোন দিয়ে বলে হাসপাতালে আসতে বললেন। জানালেন মা অসুস্থ। তড়িঘড়ি করে হাসপাতালে ছুটে গেলাম। ডাক্তার জানালো
সিরিয়াস কিছু না, প্রেশার বেড়ে গিয়েছিল। সেদিন হাসপাতালে মা আমাকে বললেন, মায়ের দোয়া যেখানে সেখানে সন্তানের কোনো অমঙ্গল হয় না। হঠাৎ দেখি মা অশ্রু ভেজা চোখে আমার হাত চেপে ধরলেন। আমি কখন মারা যাই ঠিক নেই। আমি একটা পাত্রী দেখছি, তুই মানা করিস না বাবা। মায়ের অনুপ্রেরণায় ডিভোর্সের ১ বছরের মাথায় দ্বিতীয় বিয়ে করি। মেয়েটার নাম কাকলি। গ্রামের মেয়েরা সাধারণত লাজুক হয়, কিন্তু কাকলি কথাবার্তায় চঞ্চলা, হাসিখুশি মুখ। জেরিনের সব দায়িত্ব কাকলির ওপর ছেড়ে দিলাম। কাকলি আচার ব্যবহার দেখে মনে হয় না এটা তার সৎ মেয়ে। নিজের মেয়ের মতোই করেই জেরিনকে আগলে রাখে। আস্তে আস্তে জেরিন বড় হতে থাকে। ওর বিছানা আলাদা করে দেই। মেয়েটা এখন একা একা ঘুমাতে শিখে গেছে। মাঝে মধ্যে মাঝরাতে ঘুম ভেঙে যায়। চুপি চুপি মেয়েটার রুমে গিয়ে দেখি কোলবালিশ ঝাপটে ধরে ঘুমিয়ে আছে। মেয়েটার মাথায় তখন হাত বুলাই। ভাবতে থাকি, জৈবিক তাড়নার বিয়ে করে হয়তো আমি সুখে আছি, নিপাও হয়তোবা সুখে আছে, কিন্তু আমাদের মেয়েটা তিলে তিলে যে চাপা কষ্ট নিয়ে বড় হচ্ছে সেটা কতটুকুই বা উপলব্ধি করতে পারি। এই বলে ওনার ঘটনাটি শেষ করলেন। ঘটনাটি শুনে একটি করে কমেন্ট করবেন। ঘটনা পাঠাতে চাইলে কমেন্ট সেকশনে জানাবেন। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন।